আমার ছেলের বন্ধু এমন কোনো দিন বাদ নেই যে সে আমার সঙ্গে মিলন করে নেয়। প্রতিটা দিন প্রতিটা রাত সে আমার ছেলের চোখ ফাঁকি দিয়ে আমার সঙ্গে কিন্তু ভালোই সময় সে পার করতেছিল এবং ভালো সুখ পাচ্ছিল। সত্যি কথা বলতে আমিও বেশ ভালো সুখ পাচ্ছিলাম। আসলে সত্যি কথা বলতে বন্ধুরা, আমার স্বামী একজন সরকারি চাকরিজীবী। আর সরকারি চাকরিজীবী আলা তো বুঝেনি, একটু বুড়িয়ালা হবে, মাথায় চুল নেই, টাকলু। তো আমার স্বামী কিন্তু আমাকে ওইভাবে স্যাটিসফাইড করতে পারে না। তো বন্ধুরা, আজকে সমস্ত কিছু বিস্তারিত তোমাদের কাছে খুলে বলবো। আমার নাম স্মৃতি। তো আমি জানি তোমরা অনেকে আমাকে পছন্দ করো, আর এই মুহূর্তে তোমরা আমাকে দেখেই বুঝতে পারতেছো আমার আসলে বয়স খুব একটা বেশি হয় নাই। আসলে মানে ইদানিং একটু বসে বসে খাচ্ছি, তো সেই জন্য আমার চেহারা একটু মোটা হয়ে গেছে, একটু বডি ফিটনেস একটু ভারী হয়ে গেছে। তাছাড়া আর কোনো কিছু না বন্ধুরা। তো যাই হোক, আমার নাম স্মৃতি এবং আজকে তোমাদেরকে আমি আমার জীবনের একটি দারুণ একটা সংলাপ শোনাবো। তোমরা কিন্তু বাস্তব ধর্মের গল্প অনেক অনেক বেশি শুনতে পছন্দ করো। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কেমন আছো, কোথা থেকে ভিডিওটা দেখতেছো, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আমার স্বামী আসলে সে কলকাতায় একটি গভর্নমেন্ট চাকরি করে, যাকে বলা চলে সরকারি চাকরি। হ্যাঁ, তো চাকরি সূত্রের কারণে আমরা কিন্তু আসলে শহরেই বসবাস করি। সেখানে শহরে একটা বিশাল বড় একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে সেখানেই আমরা থাকি। বলা চলে আসলে বিয়ের পর থেকে শুরু করে আমার ওই জায়গাতেই সবকিছু। তো যেহেতু আমার স্বামী মানে চাকরিজীবী একজন মানুষ, মানে বলতে গেলে বন্ধুরা, আমার স্বামী কিন্তু মানে পেটটা একটু মোটা, একটু বড়, বুড়িয়ালা জামাই। তারপরে হচ্ছে আমার স্বামীর মাথায় চুলও কিন্তু কিছুটা নেই। হ্যাঁ, অনেক শিক্ষিত, এমনি কিন্তু অনেক শিক্ষিত মানুষ, ঠিক আছে, প্রচুর শিক্ষিত মানুষ। কিন্তু বন্ধুরা, আমার মা বাবা আমাকে বিয়েটা দিয়েছিল অনেক শখ করে। তাদের একমাত্র মেয়ে আমি। আসলে ছোটবেলায় অনেক বেশি মেকআপ করতাম, আর আমার একটা স্বপ্ন ছিল যে আমি যদি গরিব ঘরে কখনো বিয়ে শাদী করি, তাহলে আমার যে মেকআপের খরচ, তাছাড়া আমি চাইনি যে বার্গার পিৎজা এগুলা খেতে খুব পছন্দ করতাম। আর তাছাড়া আমাকে এগুলো কে খাওয়াবে বলেন তো? এই জন্য আমি কখনো রিলেশন করে প্রেম করি নাই। তবে লাইফে একটা প্রেম করেছিলাম, পরে ফেসবুকে। পরে সেটা জানতে পারি ওই বেটা খুব একটা বেশি টাকা পয়সা নেই, একটু গরিব আর কি, আমার আসলে দায়িত্ব নিতে পারবে না। তাছাড়া ওই বেটা আমার শরীর দেখেই পাগল হয়ে গেছিল। না, এমন পুরুষকে তো বিয়ে শাদী করা একদমই উচিত হবে না। সেই জন্য আমি ঠিক করলাম, আমার আম্মু আব্বু আমাকে যার সঙ্গে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব। হোক না বুড়িয়ালা বা এই তার শারীরিক সমস্যা, আমার কোনো সমস্যা নেই। কিন্তু বন্ধুরা, আমার এই বাবা এবং আমার মা আমার জন্য একটা একটা পাত্র দেখলো, এবং যেই পাত্রটা দেখলো সেই পাত্রটা সরকারি চাকরি করে, প্রচুর টাকা মাইনে পায়। হ্যাঁ, প্রচুর টাকা মাইনে পায়, প্রায় 3 লক্ষ টাকার মতো মাইনে পায়। ও বাবা, এত টাকা দিয়ে আমি কি করব? আমার তো পিৎজা বার্গার, তারপর হচ্ছে আমার মেকআপ খরচ, এইখান থেকে তো মোটামুটি সব কিছুই আমি করতে পারবো। আরো কত কত টাকা বেঁচে যাবে। তবে জামার একটু সমস্যা ছিল, মাথায় একটু টাক ছিল, একটু এই পেটের এই চর্বিটা একটু বেশি ছিল। যাক, ও ব্যাপার না, একটু টাকা পয়সা হাতাতে গেলে এরকম একটু আর একটু জামাই পাওয়া যায়। ওইটা আমার কাছে তেমন কোনো ম্যাটারই করে না, সমস্যা নেই আমার কাছে। তারপর বন্ধুরা, এ আমাকে বিয়ে দিল। বাসর রাত ঠিক যখন শুরু হবে, তখন আমার হাজবেন্ড কেমন যেন একটু দূরিমিশিও করতেছে, মানে আমার কাছে সে কোনোভাবেই আসতে চাচ্ছিল না। তারপর আমি তাকে ডেকে বললাম, কি হয়েছে আপনার? আপনি কি আমার কাছে আসবেন না? আরে আজকের রাতটা আমাদের একটা স্মরণীয় রাত, আর আজকে হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে সেরা একটি রাত, ফুলসজ্জার রাত। এই রাতে স্বামী স্ত্রী কত কিছু করে, একটা ইতিহাস গড়বেন না আপনি? আসেন তো,
সে কোনোভাবেই আসতে পারতেছিল না, সে লজ্জা পাচ্ছিল। সে আমাকে বলতেছে, কি করে যে স্মৃতি তোমার কাছে আসি, আসলে আমার তো ওইটা হুম। আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি এদিকে আসেন, এসে আমার কাছে কথাবার্তা বলেন। তারপর আমার জামাই আমাকে কাছাকাছি এসে বলতেছে, স্মৃতি, তোমাকে যে কি করে বলি লজ্জার একটি ঘটনা। আসলে আমি ছোটবেলা থেকে এত এত পড়াশোনা করেছি, বুঝতে পারছো, কখনো কোনো মেয়ের দিকে আমি তাকাই নাই, কোনো মেয়েকে আমি আই লাভ ইউ বলি নাই আজ পর্যন্ত। মেয়েদের দিকে যখনই চোখ যায় আমি চোখ সরিয়ে ফেলি। আসলে মেয়েদের প্রতি আমার খুব একটা বেশি ইন্টারেস্ট ছিল না। আমার ইন্টারেস্ট ছিল আমি একটা সরকারি চাকরি করব এবং প্রচুর টাকা আমার যেন মাইনে হয়। আর সেই জন্য আমি আসলে লেখাপড়ায় সময় দিতে গিয়ে আমি কখনো কোনো মেয়ের পাল্লায় পড়ি নাই। স্মৃতি, তোমাকে কি করে বলি, আমি না প্রচুর পরিমাণে পর্ন দেখতাম, ওই সমস্ত ভিডিও দেখতাম। আর এগুলো দেখে দেখে না হাত দ্বারাই ওই কাজগুলো করে ফেলতাম, মনের অজান্তেই ঘুমের মধ্যেই আমি ওইগুলো করে ফেলতাম। আর কখন যে করে ফেলতাম স্মৃতি, তোমাকে আমি সেইটা বলেই বোঝাতে পারবো না। তাছাড়া আমি দেখতে পারি আমার ওইটা এখন একেবারেই হ্যাঁ ছোট হয়ে গেছে। এমন অবস্থায় আমি এখন কি করে তোমার সামনে দাঁড়াই বলো তো? বা আমার ফুলসজ্জার রাতে বন্ধুরা স্বামীর মুখে এইরকম কথা শুনে সত্যি কথা বলতে আমার খুব লজ্জা পাচ্ছিল, খুব লজ্জা পাচ্ছিল। তখন আমি তাকে বললাম, আরে এটা কোনো ব্যাপার না, সমস্যা হচ্ছে আপনি নিজেকে একটু দৃঢ় শক্তি গড়ে তুলুন, ঠিক আছে? আর আমি তো চলে এসেছি, আসলে ছোট বড় কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে টাইমিং, ঠিক আছে? যাই হোক, চলেন আজকে আমাদের ফুলসজ্জা রাত আমরা এনজয় করি। এই রাতটা সবচাইতে মধুর একটা রাত, এই রাতটা আসলে উপভোগ করতে হয়। এই রাতটা যদি চলে যায় আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে, তখন আমাদের সারা জীবনে একটা আফসোস থেকে যাবে, বুঝেছেন? আসুন তো এত কিছু চিন্তা ভাবনা না করে আমরা একটু এনজয় করি, আসেন। এই কথা বলে আমি আমার স্বামীকে কাছে টেনে নিলাম। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসতো। আসলে এতটা বিশ্বাস করতো আমাকে আর এত ভালোবাসা দিত, উনি প্রতি মাসের স্যালারি পেয়ে পুরো 3 লক্ষ টাকাই আমার কাছে দিয়ে দিত। তারপর আমার কাছ থেকে উনি খরচের টাকা বাবদ নিত। তার মানে বুঝেন একটা মানুষ আমাকে কতটা বিশ্বাস করলে তিনি এই কাজটা আমার সঙ্গে করতে পারেন। তো যাই হোক, আমার যে স্বপ্নটা ছিল যে আমি এরকম একটা হাজবেন্ড পাবো, তো এরকম একটা হাজবেন্ড পেয়েছি। আর বিশেষ করে বন্ধুরা, যে ছেলেরা দেখবেন একটু দুর্বল, নেশাপানি করে বা একটু শক্তিশালী, হুম, এই আসলে তারা কিন্তু এই বউদেরকে খুব একটা বেশি টাইম দেয় না, এইটা কিন্তু মনে রাখবেন। তারা চায় কি জানেন, ওই যে মেয়েরা যে হাতে চুড়ি যেভাবে পরে না, ওরা চায় মেয়েদেরকে চুড়ি পরিয়ে ওইভাবে ঘরে বসিয়ে রাখতে, ঠিক আছে? মেয়েদের কোনো স্বাধীনতাই নাই তাদের কাছে। তাদের কাছে মনে হয় মেয়েরা একটা পুতুল, আমার যখন মন চাইবে ওকে আমি আদর ভালোবাসা দিব, আবার যখন মন চাইবে ওকে আমি চুড়ে ফেলে দেব। মানে ওই সমস্ত ছেলেদের কাছে মেয়েরা হচ্ছে একটা খেলনা পুতুল। মেয়েদের মন বলে শরীর বলে তাদের কাছে কোনো কিছু নেই। কিন্তু যারা শারীরিক দিক থেকে একটু দুর্বল, যাদের চেহারায় ফেস কাটিং একটু ভালো না, ধরেন এই মাথায় একটু টাক টাক ব্যাপার, তারপর হচ্ছে পেটে বুড়ি জমে গেছে, এইরকম একটু ব্যাপার, বা আপনি যদি আপনার বয়সে একটু বেশি ছেলে বিয়ে করেন, তারা দেখবেন আপনাকে মাথায় তুলে নাচবে, এত সম্মান দিবে আপনাকে। কারণ কি জানেন, তারা আপনার যোগ্য না। তারা বুঝে যে আমি যদি এই মূল্যবান জিনিসটি হারিয়ে ফেলি, হ্যাঁ হ্যাঁ, আমি আর কখনো আমার লাইফে এত মূল্যবান জিনিস আমি আর পাবো না। এই জন্য তারা সবচেয়ে বেশি আসলে গুরুত্ব দেয় তাদের স্ত্রীকে। কিন্তু যেই ছেলেরা একটু সুন্দর, হ্যান্ডসাম, হ্যাঁ, বা তাদের শারীরিক সক্ষমতা অনেক বেশি, তারা দেখবেন স্ত্রীকে একেবারেই মূল্য দেয় না। তারা ভাবে স্ত্রী হাতের একটা পুতুল, দেখ একটা চলে যাবে তো আর একটা নিয়ে আসবো। যাই হোক, আমার কপাল সেদিক থেকে বলতে গেলে অনেকটাই ভালো। আসলে আমি এটাই চেয়েছিলাম। আচ্ছা, শারীরিক সুখ এটা যে কোনো ভাবেই ম্যানেজ করে নেব, বেগুন গাজর শশা কত কিছু আছে। তো এটা ব্যাপার না। তবে আমার হাজবেন্ড হ্যাঁ দুর্বল, তবে এতটাও দুর্বল না যে তিনি একেবারেই পারেন না। তিনি কিন্তু মোটামুটি বেশ ভালোই পারেন।
তবে একটু আর কি মানে তিনি মনের দিক থেকে একটু ভয় পান, যেহেতু তিনি এর আগেও বেশ কয়েকবার মাস্টারবেশন করেছেন। হ্যাঁ, সেই জন্য তার মনে একটা ভয় কাজ করে যে এত সুন্দরী একটা মেয়েকে আমি বিয়ে করে নিয়ে আসলাম, হ্যাঁ, এত মোটা তাজা শরীর, আসলে তাকে কি আমি তার যে চাহিদাটা সেইটাকে আমি তাকে ঠিকঠাক ভাবে দিতে পারবো কিনা, মানে ধরেন মনের দিক থেকে একটা ভয় কাজ করে পাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা কথা। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আসলে আমার দিন শুরু হলো। তবে আমি শহরে থাকলেও আমার হাজব্যান্ড সরকারি চাকরি করলেও তিনি কিন্তু একজন অডিট চাকরি করত বলা চলে। মানে বাসায় তিনি সপ্তাহে 2 দিন থাকতো, আর 5 দিনে তিনি কিন্তু এই মানে অনেক এই শহরের বাহিরে যেত, বিভিন্ন জায়গায় যেত, সেখান থেকে কিন্তু আর আসতে পারতো না। অনেক জায়গায় আসলে তাকে যেতে হতো। তিনি কি কাজ করতো আমি জানি না, তবে তিনি আমাকে বলেছিল তিনি সরকারি জব করে। যাই হোক, এদিকে 1 বছর যেতে না যেতেই আমার কোল আলো করে আমার একটা ছেলে সন্তান জন্ম হয়ে গেল। খুব বাবা, দেখতে এত মিষ্টি আর এত সুইট, আমি তার নাম রেখেছি রাহুল। আসলে কি বলেন তো, আমার ছেলেটা একেবারেই আমার মতো হয়েছে, দেখতে শুনতে একেবারেই সুন্দর। এই ছেলেকে নিয়েই আমার এখন যত ভবিষ্যৎ, যত সবকিছু। কিন্তু বন্ধুরা, যত দিন যাচ্ছে আমার হাজবেন্ড আসলে এখন আর আগের মতো আমাকে একেবারেই সময় দিতে পারে না। সত্যি কথা বলতে উনি আমাকে ভালোবাসে ঠিকই, পছন্দ করে ঠিকই, কিন্তু বন্ধুরা ওই যে তাকে বললাম না যে তিনি একটু শারীরিক দিক থেকে একটু দুর্বল, এখন আর আগের মতো আমাকে ওইভাবে একটু সময় দিতে পারে না। মানে আমার কাছেও তিনি আসতে এখন ভয় পায়। কিন্তু বন্ধুরা, এইভাবে আর কতদিন? আসলে একটা নারী সে যতই হোক, বিয়ের আগে সে কিন্তু একা একা থাকে, বিয়ের পরেও যদি সে একা থাকে তাহলে তো বিয়ে করার তার কোনো মানেই নেই। আর আমিও ইদানিং মানে নিজেকে একেবারেই কন্ট্রোল করতে পারতেছি না। তাছাড়া নিজেকে কিভাবে সামাল দিব আসলে কোনো কিছুই বুঝে উঠতে পারতেছি না। আমার যত দিন যাচ্ছে তত যেন আমার চাহিদা আরো বেড়েই যাচ্ছে। না, এভাবে কি আর থাকা যায় নাকি? আমার যে কোনোভাবেই হোক একটা না একটা ছেলেকে পটাতেই হবে। আসলে কোনোভাবে ম্যানেজ করতে পারতেছিলাম না। আমি প্রায় সময় বাজারে যাই, শপিংয়ে যাই, অনেক ছেলে দেখি, কিন্তু বন্ধুরা আমার মাথায় সিঁদুর দেখে অনেকেই মনে করেন যে আমি বিবাহিত। আর বিবাহিত হলে ওই সমস্ত নারীদেরকে মানে ছেলেরা খুব একটা বেশি আসলে পাত্তা দেয় না। কারা দেয় পাত্তা? যাদের আসলে গার্লফ্রেন্ড নেই, বা চেহারা একটু খারাপ, বা যে কোনোভাবে ম্যানেজ করে নিতে হয়। অনেকেই ম্যানেজ করে নেয়, কিন্তু আমি যে কি করে ম্যানেজ করে নিব আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আসলে আমি অনেক টেনশনে পড়ে গেলাম, অনেক চিন্তায় পড়ে গেলাম। কি করে যে কি করব আমার মাথায় কোনো কিছুই ঢুকতেছে না। না, এভাবে থাকা যায় নাকি? আসলে আমার হাজবেন্ড এখন আর কোনো কাজেরই না। বিয়ের প্রথম দিকে শুরুর দিকে যাওয়া আমাকে একটু মোটামুটি সুখ দিত, আমাকে একটু আনন্দ দিত, কিন্তু বন্ধুরা এখন তো সে একেবারেই পারতেছে না। যাই হোক, এদিকে আমার ছেলে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। তবে আপনারা ভাববেন না আমি কোনো ছেলে পাচ্ছি না বলে আমি কাম চালাচ্ছি না, কাজ আমি ঠিকই চালাচ্ছি। আরে বন্ধুরা, এখন চাইনিজের যুগ, ঠিক আছে? আরে চাইনিজে কত টয় ময় কত কিছু আছে, আমি এগুলো দিয়ে আপাতত কাজ চালিয়ে নিচ্ছি। তবে যদি মনের মতো কোনো ছেলে আমি পাই ওকে আমি এমনিতে টাপুস টুপুস করে ধরবো। কিন্তু এরকম কোনো ছেলেই তো আমি পাচ্ছি না। যাই হোক, এদিকে আমার ছেলে দেখতে দেখতে সে অনেক বড় হয়ে গেছে, প্রায় 10 বছর তার বয়স। এদিকে আমার ছেলে পড়াশোনায় খুব ভালো, কিন্তু একটু গেমস খেলে, একটু কার্টুন দেখে। আর এই বয়সের ছেলেরা সাধারণত এইগুলোই একটু আর একটু করে, গেমস খেলা, কার্টুন দেখা, এগুলো তাদের নিত্যদিনের একটা সঙ্গী। আর বিশেষ করে সে একটা জিনিস সম্পর্কে খুব বেশি গুরুত্ব দেয়। আমার ছেলের এই বয়সে প্রায় 3-4 জন বন্ধু আছে যারা তার বেস্ট ফ্রেন্ড। তার মধ্যে ছেলে ফ্রেন্ড আছে, মেয়ে ফ্রেন্ড আছে। আসলে সত্যি কথা বলতে আমার কিন্তু ভাবতেও অনেক বেশি অবাক লাগে যে আমার ছেলের এই বয়সে এই ছেলে ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড, কত কিছু বাবা। আমরা তো ওর মতো বয়সে থাকতে আসলে ফ্রেন্ড কি বন্ধু কি এটা আসলে বুঝতামই না।
যাই হোক, এইটা আমার ছেলের একটা ভালো একটা লক্ষণ আমি মনে করি, যে ফ্রেন্ড বন্ধু বান্ধব থাকা ভালো। এটা তো খারাপ কোনো কিছু না। এটা আসলে আমি মনে করি ভালো একটা জিনিস। কিন্তু ওর প্রায় বন্ধুই কিন্তু আমার বাসায় আসতো, এবং যে ছেলেগুলোই আমার বাসায় আসতো তারা আমার কাছে আমার হাতের রান্না না খেয়ে কেউ যেত না। অনেক মানে করতো, আমাকে পছন্দ করতো, আমাকে আন্টি আন্টি বলে ডাকতো। তো অনেক ভালো লাগতো। তো আমার মনে মনে একটা ইচ্ছে ছিল, ইস, আমার ছেলেটা যদি আর একটু বড় হতো, আর আমার ছেলের বন্ধুগুলো যদি আর একটু বড় হতো, তাদের কোনো একজনকে আমি ম্যানেজ করে আমি তো আমার কাজটা চালাতে পারতাম। সত্যি কথা, আমার হাজবেন্ড এখন সে আগের মতো, মানে কি বলবো, আমার কাছে এখন সে একেবারে আসেই না। মানে তার ওইটা একেবারে নেতেই গেছে। নাই বললে একেবারে কোনো ভুল হবে না। আর তাছাড়া আমরা যতই মুখে বলি না কেন যে আমার একটা ছেলে আছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে সবকিছু দিন শেষে বাদ দিয়ে দিব, বা এই করব সেই করব, কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু তা কখনোই করতে পারি না। আসলে দিন শেষে প্রতিটা মানুষেরই একটা শরীর আছে, আর প্রত্যেকটা মানুষেরই শরীরের সেই ক্ষুধাটা আছে। যার শরীর আছে সেই বুঝে যে তার কতটা ক্ষুধা। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা প্রতিবার 3 বেলা ভাত খাই না, দিন এবং রাত মিলে। আপনি যদি 3 বেলার বেলায় যদি 2 বেলা ভাত না খান, আপনি দেখবেন আপনার পেটের ক্ষুধা প্রচন্ড পরিমাণ বেড়ে যায়। তখন কিন্তু আপনি আর নিজে থাকতে পারবেন না। শারীরিক, এটা এমন একটা জিনিস, এটাও কিন্তু আমাদের শরীরের এক ধরনের একটা চাহিদা, একটা খিদে বলতে পারেন। এইটা যদি আমরা ঠিকঠাকভাবে না খাই বা ঠিকঠাকভাবে যদি আমরা না পালন করি, আমরা কিন্তু আমাদের শরীরের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক কিছুই। আমরা কোনোভাবেই তখন নিজেকে আটকাতে পারি না, নিজের অজান্তেই কত কিছু করে বসি। আর এইটা করার কারণে কিন্তু দেখবেন এখন বেশিরভাগ ছেলেরাই বউদেরকে সময় দিতে পারে না। ওই এইটা সমস্যা, ওইটা সমস্যা, বাচ্চা হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না। তারপরেও তো একটা তৃপ্তি পায় মানুষ। এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা কথা। তো যাই হোক, আসলে আমি অনেক খোঁজাখুঁজি করার পরে চেষ্টা করেও, আসলে আমি ফেসবুকে অনেক চেষ্টা করেও আমি একটা ছেলে ম্যানেজ করতে পারতেছি না। কোনোভাবেই একটা ছেলে আমি ম্যানেজ করতে পারতেছি না যে আমাকে আসলে একটু শারীরিক সুখ দিবে, একটু আনন্দ দিবে, একটু মজা দিবে। এইরকম একটা মানুষ আমি আসলে কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছিলাম না। কি করব? এক প্রকার আমি অসহায় হয়ে পড়েছিলাম। এইদিকে দেখতে দেখতে আমার ছেলে রাহুল, সে এখন প্রায় 15 বছরের একটা ছেলে, এসএসসিতে পড়াশোনা করে, অনেক বড় হয়ে গেছে। আর বিশেষ করে আমার ছেলে দেখতে অনেক বেশি লম্বা হয়ে গেছে, অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। তো ছেলের প্রতি আসলে আমার কোনো দুর্বলতা নেই, ছেলের প্রতি আমার কোনো আসলে ইয়েও নেই। কিন্তু বন্ধুরা, আমি বাসায় সবসময় শাড়ি পরে থাকতাম, ব্রা ব্লাউজ এগুলো পরে থাকতাম, একটু হট হয়ে থাকতাম। আসলে আমার ছেলেও কখনো আমার দিকে ওইভাবে নজর দেয় নাই। কিন্তু ইদানিং আমি দেখতে পারতেছি আমার ছেলের সঙ্গে ওর একটা বন্ধু আসে, খুব মানে সুন্দর ওই বন্ধুটা। তো আমি একদিন ওকে নাম জিজ্ঞাসা করেছিলাম যে তোমার ওই বন্ধুটার নাম কি। ও আমাকে বলেছিল ওর সেই নতুন বন্ধুর নাম হচ্ছে রাজীব কুমার। সত্যি কথা বলতে ছেলেটা মনে হয় একটু ইনোসেন্ট, খুবই ভালো ঘরের একটা ছেলে। ও আসলে গ্রামে থাকতো, ওর বাড়ি খুব সম্ভবত ত্রিপুরাতে হবে, কলকাতা শহরে পড়াশোনা করতে এসেছে। তো যাই হোক, যেহেতু পড়াশোনা করতে এসেছে, ওখানে শুনলাম হোস্টেলে থেকেই পড়াশোনা করে। আর আমার ছেলের খুব ভালো একটা ফ্রেন্ড মাঝে মধ্যেই আমাদের বাসায় আসতো, আমার ছেলে রাহুলের সঙ্গে পড়াশোনা করত। মাঝে মধ্যে কিন্তু সে পড়াশোনা করত, খেলাধুলা করত, তারা একসঙ্গেই সবকিছু করত। ছোটবেলায় যেমন আমার ছেলের 4-5টা বন্ধু ছিল, কিন্তু এখন কিন্তু আর 4-5টা বন্ধু নেই। এখন আমার ছেলের একটাই বন্ধু, আর সেইটা হচ্ছে রাজীব কুমার। ও প্রায়ই মাঝে মধ্যে আমার কাছে আসতো, আর আসলে আমার সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করত, আমাকে আন্টি বলে ডাকতো, সম্মান করত, এবং দেখে আমাকে নমস্কার করত। খুব ভালো একটা ছেলে, খুব ফাইন একটা ছেলে। আসলে ওর মতো ছেলেই হয় না।
কিন্তু বন্ধুরা, ওকে দেখে তো আমার লোভ লেগে গেছে। ওকে দেখে আমার আরো বেশি ভালো লাগা কাজ করতেছে। আমার জিভে আরো বেশি জল চলে আসতেছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এতদিন আমি মনে মনে স্বপ্নে যে ছেলেটাকে আমি খুঁজেছিলাম, সেই ছেলেটাই বোধহয় রাহুল। ও মাই গড! হ্যাঁ, এই ছেলেটাকে আসলে আমি কতটা বেশি মিস করি আমি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। ওকে দেখেই আমার দেহে হার্টবিট বেড়ে যায়। ছেলেটা দেখতে অনেক বেশি ইনোসেন্ট। ও আমাকে খুব সম্মান করে আন্টি বলে। যাই হোক, ছেলেটা যেহেতু একটু লাজুক, ওকে এখনই ম্যানেজ করা সম্ভব না, পসিবল না। আরো কয়েকটা দিন যাক, আরো কিছুদিন যাক, হয়তো বা আমি ওকে ধীরে ধীরে আমার প্রেমের জালে ফাঁসিয়ে ফেলবো। আর তখন আমি আমার মতো মজা লুটে নিব। ও আসলে যেই হোস্টেলে থাকতো সেখানে মেসের আসলে ভাড়া দিতে পারতেছিল না। ঠিক আছে, একদিন আমার ছেলে আমার কাছে এই কথাটা বলতেছে, মা জানো, আমার বন্ধু রাজীব না, ওরা না খুব গরিব। ওর বাবা একজন কৃষক, খুব কষ্ট করে ওকে পড়াশোনা করা। আমি প্রায় সময় ওকে হেল্প করার চেষ্টা করি, কিন্তু আমার বন্ধু কোনোভাবেই সেটা ইগনোর করে। আমি ওকে কোনোভাবে হেল্প করতে পারি না। ওর 4 মাসের ম্যাচ ভাড়া বাকি, কিন্তু আমি ওকে দিব বললে ও নিতে চায় না। তখন আমি আমার ছেলে রাহুলকে বললাম, আচ্ছা রাহুল, তুমি ওর ব্যাপারে সমস্ত ডিটেলস আমাকে দিও তো, ওর নাম্বার টাম্বার আমাকে দিও তো। তাছাড়া ওর ব্যাপারে ডিটেলস দিলে আমি যদি টাকা দিয়ে হেল্প করি তাহলে কি কোনো সমস্যা হবে? ও আমাকে বলতেছে, রাহুলে, না মম, তাহলে তো কোনো সমস্যাই হয় না। তুমি যদি ব্যাপারটা ডিল করো তাহলে তো আরো বেশি ভালো হয়। তখন আমি ওকে, আমার ছেলে রাহুলকে বলতেছি, আচ্ছা রাহুল, ও তো তোমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, তাই না? রাহুল বলতেছে, হ্যাঁ মা, সেটাই তো। তখন আমি ওকে বললাম, ছেলেটা দেখতে শুনতে কিন্তু খারাপ না, তাছাড়া মনে হচ্ছে অনেক ভালো ঘরের একটা ছেলে। তুমি ওকে হোস্টেলে না রেখে ওকে সরাসরি বলে ফেলো বাবা, ও যেন আমাদের বাসায় থাকে। আমাদের এত বড় বাসা, তোমার বাবাও তো অফিসের কাজে বাইরে থাকে। তাছাড়া আমাদের তো 3টে রুম খালি পড়েই আছে। একটা রুমে না হয় ও থাকলো, আর 2টা রুম না হয় মেহমান আত্মীয় স্বজন আসলো। তখন আমার ছেলে রাহুল বলতেছে, মা, এই কথা তো আমি তোমাকে বেশ কয়েকবার বলতে চেয়েছিলাম। আসলে তুমি ব্যাপারটা কিভাবে দেখবে, রাগ করবে কিনা, এই জন্য আসলে আমি কখনো তোমাকে বলি নাই। আর এমনটা হলে তো আমার জন্য ভালোই হয়। আমি আমার বন্ধুকে সবসময় পাশে পাই। তাছাড়া ও পড়ালেখায় অনেক ভালো, আমাকে অনেক হেল্প করতে পারবে। তখন আমি আমার ছেলে রাহুলকে বললাম, হ্যাঁ, বাসায় নিয়ে আসলে তো তোমার জন্য ভালো হয়, আমার কি ভালো হবে বলো? তখন আমার ছেলে রাহুল বলতেছে, মম, তোমার কি ভালো চাই? তখন আমি বললাম, এই ধরো বাজার টাজার করলো, তোমার মায়ের একটু কাজে হেল্প করলো। হ্যাঁ, তখন ও আমাকে বলতেছে, মা, তাতে আমার কোনো সমস্যা নেই, তুমি ওকে তোমার কাছেই রাখো, সমস্যা নাই। ছেলের কাছ থেকে তো অনুমতি পেয়ে গেলাম। তখন আমি ওকে বললাম, তাহলে একটা কাজ করো বাবা, তুমি কালকে কলেজ শেষ করে রাজীবকে আমাদের বাসায় নিয়ে আইসো। আর শোনো, ওকে এই ব্যাপারে তুমি কোনো কিছু বইলো না, কারণ তুমি বললে ও আসলে বিষয়টা ভালো চোখে দেখবে না, ও আসলে রাজি হবে না। তুমি ওকে আমার কাছে নিয়ে আইসো, তারপর আমি ওকে ভালোভাবে বুঝিয়ে বলবো। আর আমি যদি বলি তোমার বন্ধু রাজীব আমার কথা একদমই ফেলতে পারবে না। তখন আমার ছেলে রাহুল বলল, ঠিক আছে মা। এই কথা বলে সে চলে গেল। তারপর সারা রাত বন্ধুরা আমি রাজীবকে নিয়ে এত স্বপ্ন দেখেছি। ইস, কখনো ও আমাকে জড়িয়ে ধরতেছে, আমাকে আদর করতেছে, ভালোবাসা দিচ্ছে। আহ, আসলে এরকম একটা মানুষ আমি এতদিন যাবৎ আমি খুঁজতেছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে এতদিন পরে আসলে আমার সেই আশাগুলো পূরণ হতে যাচ্ছে। তো পরের দিন রাহুল, আমার ছেলে এবং রাজীব, তারা 2জন একসঙ্গে বাসায় আসলো। তখন রাহুলকে আর রাজীবকে আমি ডিনার দিলাম রাতে। তারা আজকে আর যায় নাই, রাহুল খেয়েই চলে যাবে। তখন আমি রাজীবকে বললাম, রাজীব, তুমি আজকে থেকে আর মেসে থাকবে না। আরে তুমি আমার ছেলের বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো বন্ধু। আর তাছাড়া তুমি ছেলেটাও তো অনেক লক্ষ্মী।
তোমাকে যদি আমি কিছু বলি তুমি কি আমার কথা শুনবে? রাজীব আমাকে বলতেছে, জি আন্টি বলেন না। তখন আমি বলতেছি, আজকে থেকে তুমি আর ম্যাচে যাবে না, তুমি আর ম্যাচে থাকবে না। আজকে থেকে তুমি মনে করবে এটা তোমার বাড়ি, আর তোমার বাড়ি মনে করে তুমি এইখানে থাকবে তোমার বন্ধুর সঙ্গে। আর এই যে তোমার রুমে এটা, ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া নিয়ে থাকা নিয়ে তোমার আজকে থেকে আর কোনো টেনশন আর কোনো চিন্তা করা লাগবে না। আর শোনো, আমাদের এত বড় বাড়ি বুঝছো, তাছাড়া তোমার আঙ্কেলও তো আসলে এই শহরের বাহিরেই থাকে, খুব একটা বেশি আসেন না। আমি একা একটা মানুষ এত বড় বাড়িতে থাকি, আমারও তো ভয় টয় কাজ করে নাকি? তাছাড়া রাহুল তোমার বন্ধু, ও তো ছোট মানুষ। তুমি যদি আমাদের বাড়িতে থাকো আমাদের জন্যই ভালো হবে। তখনও বলতেছে, না আন্টি, আপনাদের বাসায় আমি কিভাবে থাকতে পারি, একটা অচেনা অজানা মানুষ। তখন আমি তাকে বললাম, দেখো, অনেক সময় অচেনা মানুষটাও চেনা হয়ে যায়, আবার চেনা মানুষটাও অজানা হয়ে যায়। রাহুল, তুমি আমার মন জিতে নিয়েছো, ঠিক আছে? দেখো, আন্টির মুখে মুখে তর্ক একদমই আমি কিন্তু পছন্দ করি না। তোমাকে যা বললাম তুমি তাই করবে। আজকে থেকে তুমি আমাদের বাসায় থাকবে, এটাই হচ্ছে ফাইনাল। তো বন্ধুরা, তারপর রাজীব আর কোনো কিছু বলল না, তার মানে সে এখানে থাকবে। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি তার রুমটাকে ভালোভাবে গুছিয়ে দিয়ে আসলাম। সে আমাকে বলল, আন্টি আপনি কত ভালো, তাছাড়া এত সুন্দরী আপনি। আঙ্কেল যে কি করে আপনাকে ছেড়ে বাইরে থাকে আমি সেটাই বুঝি না। রাহুল আমাকে এই কথা বলার পর আমি বললাম, রাহুল, তোমার আঙ্কেল কাজের জন্যই আসলে বাইরে থাকে। যাই হোক, আজকে থেকে তুমি তো আছো, আমরা দুজন মিলে অনেক রাত পর্যন্ত আড্ডা দিব। তোমার কি কোনো সমস্যা আছে? তখন সে আমাকে বলতেছে, না আন্টি, আড্ডা দিতে আমার খুব ভালো লাগে, তাছাড়া আমার কোনো সমস্যা নেই। তখন আমি রাহুলকে বললাম, রাহুল তুমি একটা কাজ করো বাবা, তুমি ঘুমিয়ে পড়ো, আর আমরাও ঘুমিয়ে পড়তেছি। রাহুলকে তার রুমে ঘুমাতে বললাম এবং আমি দরজাটা লাগিয়ে দিলাম, কারণ ভিতরে সবকিছু অ্যাটাচড, বাথরুম উথরুম সবকিছু আছে। তখন আমি রাজীবের ঘরে চলে গেলাম। রাজীব আর আমরা দুজন একসঙ্গে লুডো খেলতেছি। অনেকক্ষণ ধরে আমরা আড্ডা দিতেছি। আড্ডা দেওয়ার এক ফাঁকে আমি ওর দিকে প্রায় সময় একদম নেশাগ্রস্ত মহিলাদের মতো ওর দিকে আমি তাকিয়ে থাকি। ও আমার দিকে প্রায় সময় তাকিয়ে বলে, আন্টি আপনার চোখগুলো অনেক সুন্দর, আর আপনি এভাবে আমার দিকে কেন চেয়ে আছেন আন্টি? আমার তো লজ্জা করতেছে। আমি তাকে বললাম, আসলে রাজীব, কি বলবো, এই বয়সটা আমি পার করেছি খুব কষ্ট করে। আসলে তোমার আঙ্কেলের কিছু শারীরিক সমস্যা আছে। আমি আজকে তোমার সঙ্গে যেইগুলো বলবো, এই কথাগুলো আমি কারো সঙ্গে কখনোই বলি নাই রাজীব। আমি তোমাকে বিশ্বাস করে এই কথাগুলো বলতেছি, তুমি বিশ্বাসঘাতকতা কইরো না। তখন সে আমাকে বলল, আন্টি আপনি আমার কাছে নির্দ্বিধায় বলতে পারেন, আমি কোনো কিছু মনে করব না। তখন আমি রাজীবকে বলতেছি, রাজীব তোমার আঙ্কেল আসলে একটু দুর্বল বুঝছো, সে আমাকে কখনোই তৃপ্তি দিতে পারে নাই, আমাকে মনের মতো সুখ দিতে পারে নাই। তারপরও আমি এই সংসারে পড়ে আছি। আসলে এই সংসার আমি আমার নিজের করে নিয়েছি, আপন করে নিয়েছি। এখন কি আর বলবো রাজীব, কিছু করার নেই বুঝছো। তখন আমি রাজীবকে বললাম, আচ্ছা রাজীব, তোমার কি গার্লফ্রেন্ড নেই? সে বলতেছে, না আন্টি আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি বললাম, তুমি বিয়ে শাদী করবে কি আসো বিষয়? সে আমাকে বলতেছে, না আন্টি আমি আপাতত বিয়ে শাদী নিয়ে খুব একটা বেশি ভাবতেছি না, তবে আমি পড়াশোনা করে আমি মা বাবার মুখে হাসি ফুটাতে চাই, অনেক টাকা রোজগার করতে চাই। তখন আমি তাকে বললাম, আচ্ছা রাজীব সেটা না হয় বুঝলাম, তোমার আঙ্কেলও বুঝছো পড়াশোনার চাপে তার জীবনটাই নষ্ট করে দিছে। শুনো, তুমি অন্তত এই কাজটা করো না। পড়াশোনা অবশ্যই দরকার আছে, কিন্তু একটু এনজয়, ভালোবাসা, এইগুলোরও একটু দরকার আছে। আচ্ছা রাজীব, ধরো তুমি যদি একটা সুন্দরী মেয়ে পাও ফ্রিতে, যে তোমাকে অনেক বেশি ভালোবাসবে, তাহলে তুমি কি করবে? সে আমাকে বলতেছে, না আন্টি আমি আপাতত এগুলো নিয়ে ভাবতেছি না। আসলে ছেলেটাকে আমি কতভাবে ইঙ্গিত দিচ্ছি, ছেলেটা কোনো কিছুই মানে বুঝতেছে না। তাকে যে কি করে বুঝাই এখন আমি আসলে কোনো কিছু বুঝতেছি না। তখন আমি তাকে বললাম, দেখো রাজীব, আসলে এই
আমাকে তোমার কাছে কেমন লাগে? সে আমাকে বলতেছে, আন্টি আপনি তো অনেক সুন্দরী, তাছাড়া আপনি অনেক গর্জিয়াস। তখন আমি তাকে বললাম যে ঠিক আছে তাহলে ঘুমাও। আমি বন্ধুরা খেয়াল করলাম যে তাকে কি কোনো কিছু বলতে চাইছিলাম, কিন্তু আমি আসলে বলতে পারতেছিলাম না। আমার লজ্জা হচ্ছিল, কি করে বলি বলেন তো? যতই হোক আমার ছেলের বন্ধু, তাছাড়া বাসাতে প্রথমবার এসেছে, এত কিছু তো আর একদিনে বলা যায় না, তাই না? তো রাজীব আমাদের বাসায় থাকতে লাগলো, আর আমি বাসায় মানে একটু খোলামেলা ড্রেসই আমি কিন্তু পরি। রাজীব মাঝে মধ্যে আমার দিকে তাকিয়ে থাকতো। আমি গোসল করে ওয়াশরুম থেকে বের হলে, তারপর মানে যে কোনো মুহূর্তে রাজীব আমার দিকে তাকিয়ে থাকলো। তার মানে আমি বুঝতে পারলাম রাজীবের মনও আমার জন্য একটু দুকপুক দুকপুক করে, ওর মনে আমার জন্য একটু জায়গা। কিন্তু রাজীব আসলে সাহস পাচ্ছিল না। আমরা যখন ডাইনিং রুমে একসঙ্গে খেতে বসি, রাজীব প্রায় সময় আমার দিকে তাকিয়ে থাকে এবং আমি তার চোখে মুখে একটা পুরুষের একটা ছাপ দেখতে পাই, এবং আমার ছেলে আসলে ওইগুলো কখনোই বুঝতে পারে না। একদিন আসলে রাজীব ঘুমাচ্ছিল, তখন আমি চলে গেলাম ওর রুমে, গিয়ে আমি দরজাটা বন্ধ করে দিলাম। তখন রাজীব আমাকে বলতেছে, আন্টি আপনি দরজাটা বন্ধ করলেন কেন আন্টি? রাহুল যদি দেখে ফেলে আন্টি, আমার খুব সর্বনাশ হয়ে যাবে। দেখেন আপনি ওর মা হন, কি যে মনে করবে আন্টি? তখন আমি তাকে বললাম, আরে রাহুল এই ব্যাপারে কোনো কিছু জানবে না। আসোনো, এই রুমে এখন শুধু তুমি আর আমি আছি, আর আজকে আমরা আর কোনো কিছু মনে করব না। আজকে আমরা এক নতুন দুনিয়াতে চলে যাব, এক রঙিন দুনিয়াতে, যেখানে থাকবে শুধু তুমি আর আমি। আজকে আমি দেখব তোমার পুরুষত্ব তুমি কতটা পারো। তখন রাহুল আমাকে এই এই রাজীব আমাকে বলতেছে, আসলে আন্টি আপনি আমাকে এই বাসায় আশ্রয় দিয়েছেন, আপনি আমাকে রান্না করে খাওয়াচ্ছেন, আসলে আপনার সঙ্গে এই কাজটা আমি কি করে করি বলেন তো? আপনি আমার বন্ধুর মা। তখন আমি তাকে বলতেছি, আরে তুমি বলে যাও আমি তোমার বন্ধুর মা। হ্যাঁ, জীবনটা উপভোগ করতে শেখো, এনজয় করতে শেখো। হ্যাঁ রাজীব, এইরকম সুযোগ তুমি বারবার পাবে না, এরকম সময় তুমি বারবার পাবে না। এই কথা বলে রাজীবও শুরু করে দিল তার আসল কাজ। উফ বন্ধুরা, কি যে তোমাদেরকে বলবো। আরে বা, আজকে মনে হয় 10-12 বছর পর আমি এই প্রথম শারীরিক সুখ পেয়েছি, আমি শান্তি পেয়েছি। আমার ভেতরটা একেবারে পুরো ঠান্ডা হয়ে গেছে, এত যে শান্তি লাগতেছে। রাহুলকে বললাম, রাহুল আজকে আর থামা যাবে না। আজকে তুমি যেই গাড়ি চালিয়েছ, এই গাড়ি তুমি চালিয়ে যাও। আজকে কোনো স্টেশনে তোমার থামা চলবে না, একেবারে এই গাড়ির কোনো গন্তব্য নেই। তুমি যতটুকু পারো তুমি চালিয়ে যাও। রাহুলও আমাকে বন্ধুরা মানে সারাটা রাত আমাকে এত পরিমাণ আনন্দ দিয়েছে, এত পরিমাণ আমাকে মজা দিয়েছে। উফ বাবা, কি যে শান্তি লাগতেছে। বন্ধুরা সত্যি কথা বলতে, রাহুল যখন আমার উপরে উঠেছিল, আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল। আসলে আজকে প্রায় 10-12টা বছর আমি এই শারীরিক সুখ পাই না। আমি একেবারে কান্নায় ভেঙে পড়েছিলাম। তখন রাহুল আমাকে বলতেছে, এই কি ব্যাপার আন্টি, আমি আপনাকে এত সুখ দিচ্ছি, আনন্দ দিচ্ছি, আর আপনার চোখে জল। আন্টি আপনি কি ব্যথা পাচ্ছেন? তখন আমি রাহুলকে বললাম, না রে রাহুল, না না না, আমি কোনো ব্যথা ট্যাথা কোনো কিছুই পাই নাই। আসলে এইটা হচ্ছে আমার আনন্দের জল। রাহুল আমি তোমাকে কি করে বুঝাই বাবা, কি করে বুঝাই? আজকে 10-12 বছর তোমার আঙ্কেল আমার সঙ্গে এই কাজটা করে না। ইস, আজকে 10-12টা বছর পরে মনে হচ্ছে আমার দেহে আমি নতুন করে একটা জীবন পেয়েছি, একটা শান্তি পেয়েছি। রাহুল তুমি আমাদের বাসায় সবসময় থাকবে বলো, আর তুমি আমাকে ছেড়ে যাবে না। তুমি আমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি আমাকে এইভাবে সুখ দিবে, আমাকে শান্তি দিবে রাহুল, বলো। রাহুল এই কথা বলে রাহুল আমাকে বলল, ইয়েস আন্টি, আমি আপনাকে সারা জীবন সুখ দিব, শান্তি দিব। রাহুল মনে হয় তার গাড়ির স্পিডের গতিটা আর একটু বাড়িয়ে দিল। ওফ বন্ধুরা, এইভাবে আসলে সকাল হয়ে গেল। আর আমার ছেলে ঘুম থেকে উঠার আগেই আমি আসলে ওয়াশরুমে গিয়ে গোসল করে একেবারে ফ্রেশ হয়ে গেছি, এবং আজকে মনের সুখে রান্না বানিয়েছি। উফ,
কত দিন পরে আসলে মনের মতো সুখ পেয়েছি বন্ধুরা, এইটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এত দিন যাবত, এত দিন ধরে আমি আসলে কিন্তু এই দিনটার অপেক্ষায় ছিলাম। এই দিনটার অপেক্ষায় আমি কিন্তু করতেছিলাম যে ইস, কবে আমি মানে এইরকম একটা জীবন আমি পাবো যে আমাকে প্রতিদিনই আমার হাজবেন্ডের মতো আমাকে ভালোবাসবে, আমাকে আসলে কাছে টেনে নিবে। কিন্তু এতদিন পর মনে হলো আমার সেই স্বপ্নটা অ্যাকচুয়ালি পূরণ হতে যাচ্ছে। এইটা আমার জীবনের সবচেয়ে বড় একটা ড্রিম, বড় একটা স্বপ্ন। তো যাই হোক, রাহুল আমাকে বলতেছে, আন্টি আসলে আপনি আমার জন্য যা করেছেন আমি আমার জীবনে আমি ভুলবো না। আমি যদি এই জীবনে বিয়ে নাও করি তারপরও আন্টি আমার কোনো আফসোস নেই। আসলে আপনি আমাকে এতটা নিজের করে নিয়েছেন আন্টি। আমি ভাবতেছি আমি বিয়ে শাদী কোনো কিছু করব না, আজকে থেকে আমি আপনার কাছেই থেকে যাব। আন্টি আপনি কি আমাকে সারা জীবন এইভাবে দিতে পারবেন? তখন আমি তাকে বলতেছি, হ্যাঁ সে না হয় দিতে পারবো, কিন্তু আসলে আমার ছেলে রাহুল, সে যদি আসলে বিষয়টা জেনে যায়, আমি তোর মা হ, ও আসলে বিষয়টা কিভাবে দেখবে, ও আসলে বিষয়টা কিভাবে নিবে, আমি আসলে বুঝতেছি না। তখন এই এই রাজীব বলতেছে, আন্টি রাহুলের বিষয়টা আপনি আমার উপর ছেড়ে দেন, রাহুলকে আমি ম্যানেজ করে নিব, ঠিক আছে? রাহুল আসলে কলেজে একটা মেয়েকে খুব বেশি লাভ করে। তো ও আসলে মানে মেয়েটাকে লাভ করলেও মেয়েটা কিন্তু ওকে কোনোভাবে লাভ করে না। আন্টি আমি আসলে রাহুলকে মানে ওই মেয়েটাকে, মেয়েটা যেন রাহুলকে ভালোবাসে, এই সমস্ত কিছু আমি চেষ্টা করি। আর আমি যদি রাহুলের জীবনে ওই মেয়েটাকে এনে দেই, রাহুল কিন্তু আমার ব্যাপারটাও সে ছাড় দেবে। আর আমি যদি তাকে বলি, সে আসলে কোনো কিছু মনে করবে না। তখন আমি তাকে বললাম, ঠিক আছে তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তো আমার জন্য, তোমার জন্য, আমাদের দুজনের জন্যই অনেক বেশি ভালো হয়, অনেক বেশি বেটার হয়। ছাড়া তোমার আঙ্কেল, তোমার আঙ্কেলকে ম্যানেজ করা আমার কাছে কোনো ব্যাপার না। তোমার আঙ্কেলকে আমি যে কোনো ভাবেই, যে কোনো মূল্যে আমি তাকে ম্যানেজ করে নিব, এইটা তুমি আমার উপর ছেড়ে দাও। তারপর বন্ধুরা মানে এই যে আমার জীবনে একটা মানুষ এতদিন পর আসে, এরপরে আমি আসলে প্রতিদিন আসলে শারীরিক সুখ কি জিনিস এইটা আমি এখন প্রতিদিন পাচ্ছি, প্রতিদিন আমি পাচ্ছি। মানে শারীরিক সুখ যে একটা আলাদা একটা মজা, আলাদা একটা আনন্দ, এটা আসলে আমি এখন প্রতিদিন উপভোগ করতে পারতেছি। তো এইভাবেই আসি আমার দিন এখন চলতেছে, আমার দিন এখন যাচ্ছে। তো আসলে বন্ধুরা একটা কথাই আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, জীবনে আপনি যত টাকার মালিকই হন না কেন বা আপনি যেখানেই থাকেন, দেশ কিংবা বিদেশ, যেই জায়গায় আপনি থাকেন, বন্ধুরা একবার আপনার জীবন ফুরিয়ে গেলে আপনি কিন্তু আসলে জীবন আর পাবেন না, যৌবন আর পাবেন না। সময় থাকতে ভালোবাসুন, প্রিয় মানুষটাকে আগলে নিন, কাছে নিন। তো আজকের স্টোরিটা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি চাও যে আমি তোমাদের জন্য এই ধরনের আরো আরো অনেক বেশি নিত্য নতুন গল্প নিয়ে আমি হাজির হয়ে যাই, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল ভয়েস লাইন ড্রামাতে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা আসলে কোন ধরনের গল্প বেশি বেশি শুনতে চাও। আমি তোমাদের জন্য ঠিক সেই ধরনের গল্পই অনেক অনেক বেশি বেশি নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।